প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে ঝালকাঠি সরকারি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি আজকে জৈব রসায়ন বিষয়ে বেঞ্জিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া এই বিষয়টি আলোচনা করতে চাই। জৈব রসায়ন অধ্যায়টি বেশিরভাগ শিক্ষার্থীদের কাছে কঠিন একটি অধ্যায়, এই জন্য এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ যাদের এই বিষয়গুলি নিয়ে সমস্যা আছে, তোমরা একটু চোখ বলে নিতে পারো, যদি কোনো সমস্যা থাকে সমাধান হবে, যেহেতু তোমরা অনেকটা বেশি সময় পেয়েছো পরীক্ষার আগে। আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। বেঞ্জিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা একটা উদাহরণ নিচ্ছি, যেমন আমি বেঞ্জিন নিলাম, এটা হচ্ছে বেঞ্জিন। এখানে 6টি কার্বনে 6টি হাইড্রোজেন রয়েছে, এখানে কোনো প্রতিস্থাপক নেই। যদি বেঞ্জিনে কোনো একটি প্রতিস্থাপন বিক্রিয়া হয়, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে OH মূলক এখানে স্থান দখল করে, তাহলে এটি একটি প্রতিস্থাপক। এই প্রতিস্থাপকগুলি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক আর একটা হচ্ছে মেটা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক হচ্ছে যে সমস্ত প্রতিস্থাপক বেঞ্জিন চক্রে যদি যুক্ত থাকে, তাহলে বেঞ্জিন চক্রে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে এবং অর্থ এবং প্যারা অবস্থানে দ্বিতীয় প্রতিস্থাপকে আসার জন্য নির্দেশ করে, এগুলিকে আমরা বলি হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। যেমন OH মূলক একটি অর্থপ্যারা নির্দেশক, কারণ OH মূলক যদি বেঞ্জিন চক্রের মধ্যে বর্তমান থাকে, তাহলে অন্য কোনো প্রতিস্থাপক যখন আসবে তখন অর্থ অথবা প্যারা অবস্থানে যুক্ত হবে। আরেকটা হচ্ছে মেটা নির্দেশক। যেমন বেঞ্জিনের সাথে যদি কার্বক্সিল মূলক যুক্ত থাকে, COOH যুক্ত থাকে, তাহলে দ্বিতীয় কোনো প্রতিস্থাপক যখন আসবে তখন এর মেটা অবস্থানে অন্য দ্বিতীয় প্রতিস্থাপকটি যুক্ত হবে, এই জন্য এই মূলকটিকে বলা হবে মেটা নির্দেশক। এখন আমি অর্থ, প্যারা এবং মেটা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। অর্থ অবস্থান হচ্ছে যখন শুধুমাত্র বেঞ্জিন ছিল, তখন কোনো প্রতিস্থাপক যুক্ত ছিল না, সেক্ষেত্রে বেঞ্জিনের প্রত্যেকটা কার্বন পরমাণুই হবে সমান। কিন্তু যখন কোনো প্রতিস্থাপক এসে এখানে যুক্ত হবে, তখন বেঞ্জিনের বাকি 5টি কার্বন এর অবস্থান সমান থাকবে না। যেমন এই মূলকের সাপেক্ষে এই দুটো অবস্থানকে আমরা বলবো হচ্ছে অর্থ অবস্থান। অর্থ মানে হচ্ছে নিকটে। আর এটার সাপেক্ষে সবচেয়ে দূরের যে অবস্থানটা, এটাকে আমরা বলবো হচ্ছে প্যারা অবস্থান। যেমন এটা হচ্ছে প্যারা অবস্থান, এই হচ্ছে অর্থ এবং হচ্ছে প্যারা, আর প্যারা মানে হচ্ছে দূরে। আর এই দুটো অবস্থানকে আমরা বলবো হচ্ছে মেটা অবস্থান। মেটা বলতে বোঝায় একান্তরিত, একটার পরে একটা। তাহলে বেঞ্জিন চক্রে যখন কোনো প্রতিস্থাপক যুক্ত থাকে, তার সাপেক্ষে এর পাশের যে দুটো অবস্থান, এই দুটো অবস্থানকে আমরা বলি অর্থ। আর এই মূলকের সবচেয়ে দূরের যে কার্বনটি থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে প্যারা অবস্থান। আর এই একান্তরে যে দুটি অবস্থান, এগুলিকে আমরা বলবো হচ্ছে মেটা অবস্থান। তাহলে OH মূলকের সাপেক্ষে এই অবস্থানগুলিকে আমরা এভাবে ভাগ করে থাকি। এই জন্য বেঞ্জিনের সাথে OH মূলক যুক্ত থাকলে যখন বিক্রিয়াগুলি হবে আমরা দেখাবো, তখন বিক্রিয়াগুলি কীরকম হবে। আর কার্বক্সিল মূলক যদি যুক্ত থাকে বা মেটামূলক যুক্ত থাকে, তাহলে বিক্রিয়াগুলি কীরকম হবে সেগুলি আমরা দেখাবো। আরেকটা বিষয়, অর্থপ্যারা নির্দেশক মূলকগুলিকে আমরা আবার বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক বলে থাকি। এই জন্য বলে থাকি, আমরা জানি বেঞ্জিন সাধারণত ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। যদি অর্থপ্যারা মূলক যুক্ত থাকে, তাহলে এই অর্থপ্যারা মূলকের ইলেকট্রন ঘনত্ব বেঞ্জিন চক্রের দিকে চলে আসে এবং বেঞ্জিন চক্রে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। তাই বেঞ্জিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া করার প্রবণতা বেড়ে যায়, অর্থাৎ সে বেশি সক্রিয়তা লাভ করে। এই জন্য অর্থপ্যারা নির্দেশক মূলকগুলিকে আমরা আবার বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক বলে থাকি। আবার মেটা নির্দেশক মূলকগুলিকে আমরা বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক বলে থাকি, কারণ মেটা নির্দেশক মূলকগুলি বেঞ্জিন চক্র থেকে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নিয়ে যায়। তো বেঞ্জিন চক্রে যখন ইলেকট্রন ঘনত্ব কমে যায়, তখন তার ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া করার প্রবণতা কমে যায়, এই জন্য এর সক্রিয়তা কমে যায়। এই জন্য মেটা নির্দেশক মূলকগুলিকে আমরা আবার বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক বলে থাকি। তাহলে অর্থপ্যারা নির্দেশক কি, মেটা নির্দেশক কি,
বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক এবং বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক, এটা আমরা আলোচনা করলাম। এখন আমরা দেখব যে অর্থপ্যারা নির্দেশক মূলকগুলি কী ধরনের কীভাবে বিক্রিয়া করে এবং মেটা নির্দেশক মূলকগুলি কীভাবে বিক্রিয়া করে। আমি আগে থেকেই দুটি বিক্রিয়া লিখে রেখেছি। এখানে ফেনল, বেঞ্জিন চক্রে ওএইচ মূলক যুক্ত থাকলে এটাকে আমরা বলি ফেনল। ফেনলকে যদি আমরা নাইট্রেশন করি, নাইট্রেশন ও নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, এখানে সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড দিতে হবে। সেক্ষেত্রে বিক্রিয়াটা লক্ষ্য করো, নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রোমূলকটা OH এর অর্থ অবস্থানে যুক্ত হয়েছে এবং প্যারা অবস্থানে যুক্ত হয়েছে। কারণটা হচ্ছে OH মূলক অর্থপ্যারা নির্দেশক, নাইট্রোমূলক কিন্তু মেটা অবস্থানে যুক্ত হয়নি। অর্থাৎ নাইট্রোমূলক বা দ্বিতীয় প্রতিস্থাপকটা কোথায় যুক্ত হবে সেটা নির্ভর করছে OH মূলকের উপর। সে নির্দেশ করে দিচ্ছে কোথায় দ্বিতীয় প্রতিস্থাপকটা যুক্ত হবে। এই জন্য OH মূলকটাকে আমরা বলে থাকি হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। আবার আমরা বেনজালডিহাইড যদি নিয়ে থাকি, অর্থাৎ বেঞ্জিন চক্রে যদি অ্যালডিহাইড মূলক যুক্ত থাকে, এটাকে যদি আমরা নাইট্রেশন করি, তাহলে দেখো নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রোমূলকটা মেটা অবস্থানে যুক্ত হয়েছে। তার মানে এই অ্যালডিহাইড মূলকটা নির্দেশ করছে যে নাইট্রোমূলকটা কোথায় যুক্ত হবে। তা যেহেতু CHO মূলক মেটা নির্দেশক, এই জন্য নাইট্রোমূলকটা মেটা অবস্থানে যুক্ত হয়েছে। তাহলে OH মূলকটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক আর অ্যালডিহাইড মূলকটা হচ্ছে এখানে মেটা নির্দেশক। তাহলে যখন এই ধরনের বিক্রিয়াগুলি হবে, বেঞ্জিনে বহু প্রতিস্থাপন বিক্রিয়াগুলি হবে, তখন তোমাকে খেয়াল করতে হবে যে মূলকটা যুক্ত আছে সেটা অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক। তুমি যদি এটা বুঝতে পারো তাহলে এই বিক্রিয়াগুলি সহজে তোমার সমাধান করা সম্ভব। যেমন আমি নাইট্রেশনের বিক্রিয়া পরিবর্তে যদি আমরা ক্লোরিনেশন বিক্রিয়া করি, ফ্রিডেল ক্লাব অ্যালকাইলেশন বিক্রিয়া করি, সালফোনেশন বিক্রিয়া করি, একই রকমের বিক্রিয়া হবে। যেমন আমি যদি ক্লোরিনেশন করি তাহলে ক্লোরিন মূলকটা যুক্ত হবে অর্থ আবার প্যারা অবস্থানে। যদি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া করি তাহলে অ্যালকাইল মূলকটা যুক্ত হবে অর্থ অবস্থানে প্যারা অবস্থানে। একইভাবে আমরা মেটা নির্দেশক কোনো বেঞ্জিনকে নিয়ে যদি আমরা বিক্রিয়া করি তাহলে ক্লোরিনেশন করলে ক্লোরিনটা যুক্ত হবে মেটা অবস্থানে, সালফোনেশন করে সালফোনেল মূলকটা যুক্ত হবে মেটা অবস্থানে। অর্থাৎ অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক, এই দুইটা বিষয় তুমি যদি বুঝতে পারো তাহলে এই ধরনের বিক্রিয়াগুলি তুমি সহজে নিজে নিজে সমাধান করতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি দেখাতে চাই যে কোনটা অর্থপ্যারা নির্দেশক এবং কোনটা মেটা নির্দেশক। অর্থাৎ তুমি কোনটা দেখে বুঝবে যে কোনটা অর্থপ্যারা নির্দেশক এবং কোনটা মেটা নির্দেশক। সাধারণত যে সকল মূলকের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকে, যেমন OH মূলকের অক্সিজেন পরমাণুর মধ্যে দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, সুতরাং এটা হবে অর্থপ্যারা নির্দেশক। কারণ এই ইলেকট্রনগুলি সে বেঞ্জিন চক্রের দিকে দিতে পারে। অর্থাৎ কোনো মূলকের সাথে, বেঞ্জিন চক্রের সাথে যুক্ত কোনো মূলকে যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে সাধারণত এটি অর্থপ্যারা নির্দেশক হবে। অথবা কোনো অ্যালকাইল মূলক, যেমন মিথাইল মূলক যদি যুক্ত থাকে তাহলে এটা হবে অর্থপ্যারা নির্দেশক। আবার মেটা নির্দেশকের ক্ষেত্রে আমরা দেখি সাধারণত এটা দেখে আমরা কিভাবে বুঝবো যেটা অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক। আমি বলেছি যে মুক্তজোড় ইলেকট্রন যদি থাকে এবং অ্যালকাইল মূলকগুলি সাধারণত অর্থপ্যারা নির্দেশক হয়। মেটা নির্দেশকের ক্ষেত্রে সাধারণত দেখা যায় বেঞ্জিন চক্রে যে পরমাণুটা যুক্ত থাকবে তার চেয়ে অধিকতর ঋণাত্মক কোনো পরমাণু যদি যুক্ত থাকে তাহলে এগুলি সাধারণত মেটা নির্দেশক হয়। যেমন বেঞ্জিনে এই কার্বনের সাথে কার্বন পরমাণু যুক্ত আছে, কিন্তু কার্বনের চেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণু অক্সিজেন পরমাণু যুক্ত আছে। তো এই ইলেকট্রনগুলো অক্সিজেন পরমাণুর দিকে সরে যাবে, তোর কার্বনে ইলেকট্রন স্বল্পতা দেখা দিবে, তোর বেঞ্জিন চক্র থেকে ইলেকট্রন কার্বনের দিকে যাওয়ার প্রবণতা দেখা দিবে। অর্থাৎ বেঞ্জিন চক্র থেকে ইলেকট্রন বাইরে চলে যাবে। সুতরাং এরা সাধারণত মেটা নির্দেশক হয়। তাহলে এইভাবে আমরা বুঝতে পারি কোন মৌলগুলি অর্থপ্যারা নির্দেশক হবে এবং কোন মৌলগুলি মেটা নির্দেশক হবে। এখন আমরা আবার বিক্রিয়া চলে আসি। এখানে আমরা দুটো বিক্রিয়া আলোচনা করেছি যে কিভাবে অর্থপ্যারা নির্দেশকের বিক্রিয়াগুলি লিখতে হবে। মেটা নির্দেশক যদি হয় তাহলে এরা কি ধরনের বিক্রিয়া প্রদর্শন করবে। এখন প্রশ্ন হতে পারে যে কেন এরা অর্থপ্যারা নির্দেশক হবে এবং কেন এরা মেটা নির্দেশক হবে। এই বিষয়টা আমি দেখাচ্ছি। আমি 5টা রেজোনেন্স কাঠামো একে রেখেছি, 5টা বেঞ্জিন স্ট্রাকচার রেখেছি, এটা রেজোনেন্স কাঠামো আমি দেখাবো। আমরা বেঞ্জিন চক্রে OH মূলক যুক্ত থাকে। আমি আগে বলেছি যে OH মূলকটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক
যেহেতু অক্সিজেন পরমাণুর মধ্যে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। বেঞ্জিন চক্রে যদি ওএস মূলক যুক্ত থাকে তাহলে তার 5টি রেজোনেন্স কাঠামো সম্ভব। যেমন এটা হচ্ছে ফেনল, আমি এখানে রেজোনেন্স কাঠামোগুলি দেখাচ্ছি। রেজোনেন্স কাঠামোতে সিগমা বন্ধনগুলি স্থির থাকবে, কিন্তু পাই বন্ধনগুলি পর্যায়ক্রমে পরিবর্তিত হবে। এখানে 5টি রেজোনেন্স কাঠামো আমি পরপর দেখাচ্ছি এবং ইলেকট্রনের প্রবাহটা কিভাবে পরিবর্তিত হয় সেটা আমি দেখাচ্ছি, বা রেজোনেন্স কাঠামোগুলি কিভাবে লিখতে হবে সেটা আমি দেখাচ্ছি। এখানে অক্সিজেন পরমাণুর একজোড়া মুক্তজোড় ইলেকট্রন এই বন্ধনে চলে আসবে, তখন এই কার্বন ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, তখন এই ইলেকট্রনগুলি এই কার্বনে চলে আসবে। এইটার ফলাফলটা আমরা এখানে দেখাচ্ছি। এখানে এই দুটো ইলেকট্রন এই বন্ধনে চলে আসে, এখানে একটা দ্বিবন্ধনের সৃষ্টি হবে। অক্সিজেন যেহেতু ইলেকট্রন প্রদান করছে, এখানে একটা ধনাত্মক চার্জের সৃষ্টি হবে এবং এই পাই বন্ধন ইলেকট্রন যখন এই কার্বনে চলে আসবে তখন এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, এই জন্য একটা নেগেটিভ চার্জ হবে। আবার এটা পরিবর্তিত হবে, এই ইলেকট্রনগুলি এই বন্ধনে চলে আসবে, এই পাই বন্ধন ইলেকট্রনগুলি এই কার্বনে চলে আসবে। এটার ফলাফলটা আমি এখানে দেখাচ্ছি। এদিকে কোনো পরিবর্তন হবে না, এখানে একটা ঋণাত্মক চার্জ হবে এবং এই বন্ধনটি যেরকম ছিল সেরকমই থাকবে। এটাও স্থির নয়, এটাও পরিবর্তিত হবে। এই বন্ধনগুলি, এই ইলেকট্রনগুলি এই বন্ধনে যাবে, এই পাই বন্ধনগুলি এই কার্বনে যাবে, এদিকে কোনো পরিবর্তন হবে না। তাহলে এই বন্ধনগুলি এখানে একটা দ্বিবন্ধন সৃষ্টি করবে, এই ইলেকট্রনগুলি এখানে গিয়ে একটা বন্ধন সৃষ্টি করবে, আর এই বন্ধনগুলি ইলেকট্রনগুলি এখানে কার্বন ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, এইভাবে ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে। আবার এই ইলেকট্রনগুলি এখানে আসবে, এই ইলেকট্রনগুলি আবার আগের অবস্থানে চলে যাবে। অর্থাৎ এখানে দেখো, এইটাও ফেনল, এইটাও ফেনল, দুইটা একই জিনিস, কিন্তু সিগমা বন্ধনগুলি স্থির আছে, কিন্তু পাই বন্ধনগুলি পরিবর্তিত হয়ে এরকম হয়ে গেছে। তাহলে এই 5টা কাঠামোকে আমরা বলি হচ্ছে রেজোনেন্স কাঠামো। তাহলে এই 5টা কাঠামোকে যদি আমরা সমন্বয় করি তাহলে আমরা এই কাঠামো পেতে পারি। দেখো এখানে একটা ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়েছে, এখানে একটা ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়েছে, এখানে একটা ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়েছে। মানে আমরা দেখতে পাচ্ছি ওএস মূলকের সাপেক্ষে অর্থ এবং প্যারা অবস্থান ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। যখন এই ফেনল অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করবে, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, তো যেহেতু এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে এবং বেঞ্জিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত অংশগ্রহণ করে, এই জন্য দ্বিতীয় প্রতিস্থাপকটা অর্থ অথবা প্যারা অবস্থানে যুক্ত হবে। এই জন্য ওএস মূলকটাকে আমরা অর্থ প্যারা নির্দেশক বলে থাকি। এবার আমরা দেখাচ্ছি মেটা নির্দেশকগুলি কিভাবে হয়ে থাকে। যেমন আমি আবার 5টি রেজোনেন্স কাঠামো নিচ্ছি। প্রথমে আমি 5টি বেঞ্জিন স্ট্রাকচার এঁকে নিচ্ছি। আমরা একটি মেটা নির্দেশক মূলক নিলাম CHO, এ হচ্ছে বেঞ্জালডিহাইড। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন পরমাণুর চাইতে বেশি, এই পাই বন্ধন ইলেকট্রনগুলো অক্সিজেন পরমাণুর দিকে সরে যাবে, তখন কার্বনে ইলেকট্রন শর্ট পড়বে, ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে যাবে, তখন বেঞ্জিন চক্রের কাছে যে পাই বন্ধনটি থাকবে এই বন্ধন ইলেকট্রনগুলি এখানে চলে যাবে। এটার ফলাফলটা আমি এখানে দেখাচ্ছি। এখানে লক্ষ্য করো, পাই বন্ধন ইলেকট্রনগুলো অক্সিজেন পরমাণুতে যাওয়ার জন্য এখানে ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে, এই পাই বন্ধনগুলি এখানে গিয়ে দ্বিবন্ধন সৃষ্টি হবে। যখন এই পাই বন্ধন ইলেকট্রনগুলি এখানে চলে যাবে তখন এই কার্বন ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে, এই জন্য এখানে একটু ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। পরবর্তী ধাপে এই পাই বন্ধন ইলেকট্রনগুলি এখানে চলে আসবে, এদিকে কোনো পরিবর্তন হবে না। যখন এই পাই বন্ধন ইলেকট্রনগুলি এখানে চলে যাবে তখন এই কার্বনে ইলেকট্রন ঘাটতি দেখা দিবে, তখন এখানে একটা ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। আবার এই পাই বন্ধনটা এখানে চলে আসবে, তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে, এই জন্য এখানে একটা ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। সর্বশেষ এই ইলেকট্রনগুলি আবার এখানে চলে আসবে, এই ইলেকট্রনগুলি আবার এখানে চলে আসবে। অর্থাৎ বেঞ্জালডিহাইডই থাকবে, কিন্তু পাই বন্ধনগুলো শুধু পরিবর্তিত হয়ে যাবে। এই 5টা রেজোনেন্স কাঠামোকে যদি আমরা সমন্বয় করি এরকম হবে।
দেখো, অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেয়েছে, ধনাত্মক চার্জ মানে ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, কিন্তু মেটা দুটি অবস্থানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যদি আমরা তুলনামূলকভাবে কম্পেয়ার করি তাহলে মেটা অবস্থানগুলিতে ইলেকট্রন ঘনত্ব স্বাভাবিক আছে, কিন্তু অর্থ ও প্যারা অবস্থানগুলিতে ইলেকট্রন ঘনত্ব স্বাভাবিকের চাইতে কমে গেছে। তার মানে তুলনামূলকভাবে মেটা অবস্থানগুলিতে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে। তাই অন্য কোনো প্রতিস্থাপক যখন আসবে, যেহেতু মেটা অবস্থান ইলেকট্রন ঘনত্ব তুলনামূলকভাবে বেশি আছে, তো অন্য কোনো প্রতিস্থাপকটি মেটা অবস্থানে সহজে যুক্ত হবে। অর্থাৎ সিএইচও মূলক হচ্ছে মেটা নির্দেশক। এভাবে আমরা দেখাতে পারি কিভাবে একটা মূলক অর্থপ্যারা নির্দেশক হয় এবং কিভাবে একটি মূলক মেটা নির্দেশক হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি জৈব রসায়নের প্রায় প্রতিটি টপিক তোমাদের কাছে কঠিন মনে হয়। আমি যে বিষয়গুলি সবচেয়ে বেশি কঠিন এই বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব। এই আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের বোঝার মতো বিষয় ছিল, এটা আমি আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছ। আগামী ক্লাসে এরপর থেকে আমি আলোচনা করার চেষ্টা করব। সবাই বাসায় থাকো এবং সুস্থ থাকো, সবাইকে শুভেচ্ছা।